হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু কোন পুজো তোমরা জানো? হ্যাঁ, আজকে কিন্তু লক্ষ্মী পুজো। অর্থাৎ আমরা বিদ্যা দেবী সরস্বতী পূজার সাথে, সাথে কিন্তু লক্ষ্মী পুজোটাও করি প্রত্যেকটা বাড়িতে। অর্থাৎ আমাদের বেঙ্গলের, ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা বাড়িতেই কিন্তু এই পূজার আরাধনা হয়। অর্থাৎ লক্ষ্মী ধন সম্পদের দেবী। অর্থাৎ আমরা বিদ্যা দেবী সরস্বতীর সাথে, সাথে কিন্তু আজকে কিন্তু লক্ষ্মী পূজারও আয়োজন করেছি, অর্থাৎ ধন সম্পদের জন্য। কিন্তু তার পাশাপাশি আজকে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি কোন ক্লাস নিয়ে? ক্লাস 7 নিয়ে। এই ক্লাস 7 এরই হিস্ট্রি সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এই হিস্ট্রি সাবজেক্টেরই কিন্তু চ্যাপ্টার 7 এর পার্ট 4 আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এই জন্যই শেয়ার করব যে আমাদের এটা উৎসবের মাস। এই উৎসবের মাস হওয়ার সত্ত্বেও কিন্তু আমরা যদি পড়াশোনার সাথে একটু যুক্ত থাকি তাহলে কিন্তু খুব ভালোই হবে। অর্থাৎ আমাদের পুজো পার্বণের সাথে, সাথে পড়াশোনাটাও খুব সুন্দরভাবে চলতে থাকবে। তাই আজকে কিন্তু তোমরা যদি ঘন্টাখানেক সময় যদি অতিবাহিত করো এই ভিডিওর মধ্যে দিয়ে, তাহলে কিন্তু 100% সফলতা লাভ করবে 3rd সামেটিভ পরীক্ষায়। তাহলে আমরা কোন বই থেকে শেয়ার করব? শেয়ার করব এই বই থেকে, অতীত ও ঐতিহ্য 7ম শ্রেণী। এই বইটা কিন্তু কি না, এই বইটা সরকার স্বীকৃত বই, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃত বই। এই বই থেকে কিন্তু আমরা শেয়ার করব। তাহলে কেউ বলতে পারবে না যে আমার কাছে তো এই বইটা নেই, এটা বলতেই পারবে না। তো আমাদের ছোট ছোট বন্ধুদের কাছে আমি বলবো, অর্থাৎ আবেদন রাখবো, অর্থাৎ আমার যারা সাবস্ক্রাইবার আছো আর নতুন যারা ভিডিও দেখছো তাদের কাছে কিন্তু একটাই আবেদন থাকবে, তোমরা কিন্তু বইটা নিয়ে বসবে এবং বইটা থেকে কিন্তু আমি পাই টু পাই, অর্থাৎ লাইন বাই লাইন তোমাদের সামনে শেয়ার করব। কোন জায়গা থেকে? এই সুলতানি ও মুঘল স্থাপত্য থেকে। এইখান থেকে আমি এখানে টপিকে লিখেছি যে সুলতানি ও মুঘল স্থাপত্য, তারপরে আঞ্চলিক স্থাপত্য, তারপরে টপিকটি বিস্তারিত আলোচনা এবং সম্ভাব্য প্রশ্ন এবং উত্তর। কোথা থেকে করব? আমরা এই যে 129 পাতা, দেখো এই সুলতানি ও মুঘল স্থাপত্য এখান থেকে কিন্তু শেয়ার করব। শেয়ার করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের যে সমস্যাগুলো, অর্থাৎ পুজোর মাসে অনেক সময় দেখা যায় যে না, আমাদের পড়াশোনা থেকে আমরা অনেকটা অংশে পিছিয়ে যাই, অর্থাৎ একটু একটু ডিটাচ হয়ে যাই। অর্থাৎ এই ডিটাচ হয়ে যাওয়ার জন্যই কিন্তু আমাদের পড়াশোনার অর্থাৎ একটু ক্ষতি হতো, অর্থাৎ রেজাল্ট একটু খারাপ হয়। তো আমি বলবো যে আর খারাপ হওয়ার কোনো জায়গা আমি রাখবো না। আর যারা এই পরীক্ষায় 95 মার্কস, অর্থাৎ 95 এর উপরে মার্কস অ্যাচিভ করতে চাইছো, তাদেরকে বলবো এই বইয়ের সাথে সাথে কিছু রেফারেন্স বইও পড়তে হবে। কিন্তু এই রেফারেন্স বই মানে হচ্ছে মানে বই আর হচ্ছে সহায়িকা। কিন্তু সহায়িকা আর মানে বইয়ের আর কোনো দরকার নেই, কেননা আমি কিন্তু সব বই ঘেটে এখান থেকে যে জিনিসগুলো, অর্থাৎ ওই বই থেকে যে জিনিসগুলো পেয়েছি সবগুলো কালেক্ট করে একটা ভিডিওর মধ্যে দিয়েছি। আর এখান থেকে মোটামুটি 30 থেকে 35টা কোশ্চেন তোমাদের সামনে আজকে শেয়ার করব, যেটুকু পড়বো লাইন বাই লাইন সেইটুকুর মধ্যে থেকে। আর একটা পার্ট হয়তো বা হবে, তাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। কোন চ্যাপ্টার? জীবনযাত্রা ও সংস্কৃতি। তাই আমি বলবো এই ভিডিওর সাথে জুড়ে থাকলে কিন্তু পরীক্ষায় 100% সফলতা আসবেই আসবে। তাহলে চলো আমরা শুরু করি সেই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটার মধ্যে দিয়ে কিন্তু লাইন বাই লাইন আলোচনা হবে আর ওখান থেকে সম্ভাব্য প্রশ্ন এবং তারই সাথে উত্তরগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করবে। তাহলে চলো শুরু করি। হ্যাঁ, শুরুতেই আমি বলবো আজকে কিন্তু লক্ষ্মী মায়ের আরাধনা দিবস, অর্থাৎ আমাদের ধন সম্পদের দেবী লক্ষ্মীর পুজো কিন্তু আজকেই এখন থেকেই শুরু হয়েছে, বা সকাল 11টা কত থেকে শুরু হবে, মোটামুটি আজকে থেকেই শুরু। তাই আমি বলবো সকলের বাড়িতেই কিন্তু আজকে লক্ষ্মী দেবীর আরাধনা চলছে। এই লক্ষ্মী দেবীর আরাধনার সাথে সাথে কিন্তু সবার বাড়িতে নাড়ু সন্দেশ খাওয়ার কিন্তু ধুম পড়ে গেছে, আর ছোটদের আনন্দের তো সীমা নেই। কিন্তু সেই আনন্দের মধ্যে থেকেও কিন্তু আমরা একটুখানি সময় বের করে যদি এই ভিডিওটা একটু দেখে নেই, অর্থাৎ যারা 7-এ পড়ো তারা যদি একটুখানি সময় বের করে এই ভিডিওটি দেখে নাও, তাহলে কিন্তু এই লক্ষ্মী দেবীর আরাধনার সাথে সাথে কিন্তু আমাদের বিদ্যার আরাধনাটাও হয়ে যাবে। তাই আমি বলবো যে এইটুকু সময় কিন্তু তোমরা অতিবাহিত করো। অর্থাৎ চলে যাব আজকে আমরা কোন চ্যাপ্টারে? এই যে 7ম চ্যাপ্টার জীবনযাত্রা সংস্কৃতির, আজকে কিন্তু এইখান থেকে শুরু করব। অর্থাৎ
এই জায়গাটা অর্থাৎ সুলতানি ও মুঘল স্থাপত্য আমি পাই টু পাই লাইন পড়বো, এখান থেকে সম্ভাব্য যে প্রশ্নগুলো হবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো থার্ড সামেটিক পরীক্ষায় লাগবে। দেখো, সুলতানি ও মুঘল স্থাপত্য খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে উত্তর ভারতের দিল্লি সুলতানি শাসন শুরু হয়। তাই সুলতানরা দিল্লি আর অন্যান্য জায়গায় অনেক স্থাপত্য তৈরি করেন, যে ঘরবাড়ি, প্রাসাদ, মিনার, মন্দির, মসজিদ, এই সবকেই স্থাপত্য বলে। তাহলে স্থাপত্যটা কাকে বলে এটা বুঝে গেলাম। এই বানানোর অর্থাৎ এগুলি বানানোর কারিগরকে স্থাপত্য শিল্প বলে। তাহলে স্থাপত্য কাকে বলে আর স্থাপত্য শিল্প কাকে বলে এটা কিন্তু আমরা বুঝে গেলাম। খ্রিস্টীয় ত্রয়োদশ শতকের অনেক আগেই ভারতে আরবি স্থাপত্যের চিহ্ন রয়েছে। দিল্লি সুলতানির আগে তৈরি মসজিদের ভাঙা অংশের খোঁজ কিন্তু গুজরাটে পাওয়া গেছে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এর থেকে বোঝা যায় যে ইসলামীয় স্থাপত্য শিল্প ভারতে এই সুলতানির আগেই এসেছিল। তাহলে এটাও কিন্তু একটা প্রশ্ন হয়ে গেল এখানে। এটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছি খাতাতে, আমি তোমাদের সাথে পরে শেয়ার করে দিচ্ছি। এই স্থাপত্যের অর্থাৎ স্থাপত্যের মূল বৈশিষ্ট্য ছিল খিলান এবং গম্বুজ। এই খিলান আর এই গম্বুজটা কি? দেখো, আমরা পরের পাতাতেই আমরা দেখতে পাবো যে খিলান এবং গম্বুজ, এই খিলান এবং গম্বুজ দেখো, এই যে গম্বুজটা কাকে বলবো? দেখো, আমরা গম্বুজটা যদি এইরকম ভাবে তৈরি করি, অর্থাৎ খিলানটা যদি এভাবে তৈরি করি, দেখো খিলানটা আগে দেখি যে এই যে একটা চিত্র দেখো, এই চিত্রের মধ্যে দিয়ে আমরা কিন্তু খিলানটাকে ভালো করে বুঝিয়ে নেবো যে খিলানটা কি। অনেকের বাড়িতেই এই কিন্তু এই খিলানটা আছে। ধরো এটা ঘরের ভেতরে বা ঘরের ঢোকার বা এখানে এন্ট্রি পয়েন্ট হতেই পারে। হ্যাঁ, এখানে এন্ট্রি পয়েন্ট হতে পারে বা ঘরের যে কোনো একটা পার্টে কিন্তু এইখানে ধরো ঘরের এই একটা পার্ট বা এখানে ধরো একটা পার্ট, এই পার্টেরই কিন্তু আমরা একটা অংশে কি করি না এরকম খিলান তৈরি করি। অর্থাৎ কিরকম, এখান থেকে দেয়ালটা আছে, এই যে একটা আর্চিং ব্যাপারটা, এই যে এটা আর্চিং ব্যাপারটা, এটাকেই আমরা খিলান বলবো। এই জায়গাটাও ভরাট থাকবে, এই জায়গাটাও ভরাট থাকবে। তাহলে এটাকে আমরা খিলান বলবো। কেন বলবো না, এটা কিন্তু এই ভারসাম্যটা, এই উপরে যে টোটাল ভারসাম্যটা রক্ষা করে। তাহলে আমরা খিলানটা কি এটা কিন্তু বুঝতে পারলাম, এই অঞ্চলটাকে এইটুকুই হচ্ছে খিলান বলা হয়। তাহলে আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে দেখো, এই যে খিলান, এই যে একটা বড় মন্দির বা মসজিদ, মসজিদের এই যে অংশটা খিলান, এই অংশটাকেই খিলান বলবো, এটুকুই খিলান বলবো। তাহলে খিলানটা কি করে, এই যে পুরো ভারসাম্যটা এর করে রক্ষা করে। এবার আসবো আমরা গম্বুজের কথায়। এই দেখো গম্বুজটা কিরকম আসতে পারে। দেখো, গম্বুজটা যদি আমরা এই যে এরকম ভাবে ধরো একটা মসজিদেই সাধারণত গম্বুজটা হয়। এই যে ধরো মসজিদ, এটা ধরো এটা মসজিদের উপরিভাগ। এই উপরিভাগে কি হয়, এখানে একটা ঘটের আকৃতি থাকে, এখানে একটা ঘটের আকৃতি থাকে, এটা একটা ঘটের আকৃতি থাকে। আর মাথাটা যে কোনো জাতির, যে কোনো ধর্মের সেখান কিন্তু একটা পতাকা থাকে বা এখানে একটা মূর্তিও থাকতে পারে। এই যে উপরের অংশটা, এই যে এই অংশটাই কিন্তু আমরা বলবো যে কি, এটাকে খিলান বলবো। একটু চিত্রটা বাইরে চলে গেছে। আচ্ছা, চিত্রটাকে যদি আমি আর একটু এখানে তৈরি করি তাহলে একটু ভালো হয়। যে এই যে আমি একটু সুন্দর করে তৈরি করি, একটা চিত্রের বাইরে চলে যাচ্ছে। এই যে এরকম একটা ব্যাপারটা, এই ব্যাপারটা, এইটা ধরো মসজিদ, এই মসজিদের উপরে একটা কিন্তু গম্বুজ তৈরি হবে। এই গম্বুজের উপরে ঘটের আকৃতি কতগুলো হবে, এই ঘটের আকৃতির পরে একটা তীর চিহ্ন মতন থাকবে। এই যে অংশটা, এইটাই হচ্ছে তোমার গম্বুজ, অর্থাৎ তোমাদের গম্বুজ। এই গম্বুজটা কিন্তু মসজিদেই বেশি দেখা যায়। তো মুসলমানি স্থাপত্যে কিন্তু এই গম্বুজের আকৃতিটা কিন্তু আমরা দেখতেই পাই। তাহলে এটা গেল আমাদের খিলান আর এটা গেল গম্বুজ। তাহলে গম্বুজ আর খিলান নিয়ে কিন্তু আমাদের কোনো সমস্যাই থাকলো না। কি হলো ব্যাপারটা? তাহলে দেখো, এখানে কিন্তু ভারসাম্যটা এটাও কিন্তু ব্যালেন্স করে, অর্থাৎ ব্যালেন্স করে কার উপরে, এর উপরে যেটা থাকবে এর ব্যালেন্সটা এর উপরে করে, আর উপরের ছাদটা। আর এটা করার উদ্দেশ্যটা এর ভেতরে একটা জায়গাও হবে। আর এখানে কিন্তু জায়গাটা হলে অর্থাৎ প্রার্থনা সভা যেখানে হবে তার নিচেই এটা হয়, হলে পরে কি হয়, ওই জায়গাটা আরো বেশি আওয়াজটা সুন্দরভাবে প্রতিফলিত হয় এবং আওয়াজটা সকলের কানে এসে পৌঁছয়। এটাও কিন্তু একটা আলাদা সায়েন্টিফিক বৈশিষ্ট্য, এটা কিন্তু থাকবে। আর এটা তো ভারসাম্য রক্ষাই করছে, এটা দেখতেই পাচ্ছ যে এর ভারসাম্যটা, বিল্ডিং এর ভারসাম্যটা এই খিলানের খিলান বহন করছে, এই যে এই চিত্রের মধ্যে দিয়ে। তাহলে এটা আমরা বুঝে গেলাম। তবে এই সুলতানি শাসন জারি শুরুর আগেই কি হলো, সুলতানি শাসন জারি শুরু হওয়ার পরেই কিন্তু ভারতীয় ইসলামীয় শিল্প মিশে যেতে পেরেছিল। এই দুই শিল্প ধারা মিশেই তৈরি হয়েছিল ইন্দো ইসলামীয় শিল্পরীতি। এই সুলতানরা যে দেশের শাসক, তারা যে ক্ষমতাবান সেটা বোঝানোর দরকার ছিল, তাই তারা বড় বড় স্থাপত্য বানায়, অর্থাৎ তাদের নিদর্শনটাকে তারা রেখে যায়।
এই সুলতানরা সেই বিষয়ে উদ্যোগী হয়েছিল ধর্ম প্রচারের জন্য মসজিদ, মিনার, পড়াশোনার জন্য মাদ্রাসা, থাকার জন্য প্রাসাদ এবং দুর্গ এইসব বানানো শুরু হলো। সুলতানরা তার আত্মীয় বা অভিজাত কেউ মারা গেলে তাদের এই স্মৃতিতে সৌধ, মিনার বানানো হতো। মাঝে মধ্যে সুলতানরা নিজেদের জীবিত কাল অর্থাৎ জীবনকালে নিজেদের সমাধিসৌধের মূল কাঠামো তৈরি করে রাখতেন। তাহলে কি হলো? যদি আগে থেকে তৈরি করা থাকতো তাহলে তার নিজের মনে করতো যে আমার মৃত্যুর পর আমি এই সৌধের তলাতেই আমি কিন্তু শায়িত থাকবো। এটা কিন্তু সে আগে থেকেই তৈরি করে রাখতো। তারপরে মারা গেলে তার আত্মীয়-স্বজন অর্থাৎ নিকট আত্মীয়রা তাকে সেখানে সমাধি দিত। সব স্থাপত্যের গায়ে লেখা হয়েছিল লেগেছিল শিল্পের ছোঁয়া। অর্থাৎ শিল্পী যেখানে সেখানে কিন্তু এটা হয়েছিল। সুন্দর কারুকার্যে মুড়ে দেওয়া হয়েছিল এই স্থাপত্যগুলোতে। তারাবাইনের ২য় যুদ্ধের পর এই কুতুবউদ্দিন আইবক কুয়াত ইসলাম মসজিদ বানানো শুরু করে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এদেশের লোক যাতে তাকে শাসক বলে মেনে নেয় সেই জন্য তার এটা তৈরি করার দরকার ছিল। অর্থাৎ নিজের ক্ষমতাটাকে সকলের সামনে বোঝানো যে আমার ক্ষমতা ছিল, আমি কিন্তু এখানে সর্বসর্বা এটাই প্রমাণের জন্য। তো আশপাশে ৭০০টি হিন্দু এবং জৈন মন্দিরের ভাঙা অংশ এই মসজিদ বানানোর কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ ৭০০টি না ২৭টি হিন্দু এবং জৈন মন্দির ভেঙে কিন্তু এটা তৈরি করা হয়েছিল। অর্থাৎ ক্ষমতায় যারা এসে যায় তখন কিন্তু আগে যে আর ক্ষমতা থাকে তার সৌধগুলোকে ধ্বংস করে ফেলা হয়। এখন কিন্তু সেটা হয় না। তাই এই মসজিদে হিন্দু, জৈন এবং ইসলামীয় স্থাপত্যের শিল্পের মিলমিশ নজর টানে অর্থাৎ নজর কাড়ে। এই মসজিদের মিনারটি হলো কুতুব মিনার। আমরা যেটাকে কুতুব মিনার বলি সেটাই কিন্তু এই মসজিদের মিনার। এই মিনার সুলতানি শাসকের প্রতীক হয়ে উঠল। কুতুবউদ্দিন মারা যাওয়ার পর মিনারটি বানানোর কাজ শেষ করেন সুলতান ইলতুৎমিশ। তাহলে ইলতুৎমিশের নিজের জন্য বানানো সমাধিসৌধ এই যুগের আরেকটি চমৎকার স্থাপত্য। এই সুলতান আলাউদ্দিন খিলজির আমলে তৈরি হয়েছিল এই আলায় দরওয়াজা। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা পড়বে। এই ইন্দো ইসলামীয় স্থাপত্য শিল্পের অসাধারণ নমুনা লাল বেলে পাথরের তৈরি এই দরওয়াজা। অর্থাৎ লাল বেলে পাথর কি দিয়ে তৈরি? যেন সুলতান হিসেবে আলাউদ্দিনের ক্ষমতা প্রতিফলিত। চলে যাব পরের পাতায়, ১৩০ পাতায়। ১৩০ পাতায় প্রতিফলিত ছিল। দেখো এই দরজার গায়ে আল্লাহ এর কথা নয়, খোদাই করা হয়েছিল সুলতানের প্রশংসা। এমন দেখো প্রশংসা এমন কাজেই নমুনা সে যুগে বিরল ছিল। এটিও ছিল ওই কুতুব চত্বরেই। কুতুব মিনার, ইলতুৎমিশের সমাধি, আলাই দরওজা সব মিলিয়ে কুতুব চত্বর হয়ে উঠছিল সুলতানি স্থাপত্যের নজির। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার চলে আসবো আমরা এই তুগলক সুলতানরা নগর বা শহরের পরিকল্পনা ক্ষমতা দেখিয়েছিল। মোহাম্মদ বিন তুগলকের দৌলতবাদের দুর্গ শহরে তেমন পরিকল্পনার ছাপ দেখা যায়। ফিরোজ শাহ তুগলকের ফিরোজ শাহাবাদ তার ব্যতিক্রম নয়। সমাধিসৌধ বানানোর প্রতি ও তুগলক সুলতানরা মনোযোগী ছিলেন। যেমন দিল্লির তুগলকাবাদে গিয়াসউদ্দিন তুগলকের সমাধি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। খাড়া দেওয়ালের গায়ে গম্বুজ বসানো ঢালু দেয়াল ছিল এর বৈশিষ্ট্য। অর্থাৎ দেয়ালটা খাড়া হবে, তার সঙ্গে ঢালু দেয়াল। ইন্দো ইসলামীয় স্থাপত্য রীতিতে লোদি সুলতানদের গুরুত্ব অবদান ছিল। আর আটকোনার সমাধিসৌধ, এই আটকোনার সমাধিসৌধ চওড়া বাগান ঘেরা চত্বরে এই সমাধিসৌধ তৈরি হয়েছিল। এই চত্বরগুলির প্রবেশপথ করা হয়েছিল বড় দরজা। অর্থাৎ সেই সময় প্রবেশদ্বারটা বড় দরজার মধ্যে তৈরি করা হতো যাতে তার সৌন্দর্য বিকশিত হয়, অর্থাৎ কারুকার্যগুলো প্রকাশের জন্য। অতএব মোগলরা যখন ভারতে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তখন তার আগেই দিল্লি সহ ভারতের নানা জায়গায় ইন্দো ইসলামীয় ধারা স্থাপত্য তৈরি হয়েছিল। এবার আসবো আমরা এই চিত্রের মধ্যে দিয়ে আমরা গম্বুজটাকে বুঝেছি, খিলানটাকে বুঝেছি। আর এই কুতুব মিনার এবং আলাই দরওজা দিল্লি, এই যে কুতুব মিনারের চিত্রটা আমরা দেখতেই পাচ্ছি, আলাদা খিলান এবং গম্বুজ লক্ষ্য করো, এই যে এর গম্বুজ এবং খিলানটা কিন্তু আমরা এটা বুঝতে পেরেছি। এবার চলে আসবো যে পরের পাতাতে সুলতান ইলতুৎমিশের সমাধি কুতুব চত্বর দিল্লি। এটা কিন্তু ইলতুৎমিশের সমাধিসৌধ। এই স্থাপত্য শিল্পের বিরাট বদল হয়ে মুঘল শাসন অর্থাৎ শাসনের সময় মুঘল সম্রাটরা প্রায় সবাই স্থাপত্য শিল্পের সমাজদার ছিলেন। তো নানা স্থাপত্য রীতির সহজ মেলমেশের ছাপ মুঘল স্থাপত্যে ছিল।
সম্রাট বাবর ছিলেন বাগান মানে বাবরের ছিল বাগান তৈরির শখ, অর্থাৎ 4 ভাগে ভাগ করা এইরকম সাজানো বাগান বাগান মুঘল আমলে বানানো হতো, তাকে এই চাহার বাগ বলা হয়। তাহলে চাহার বাগ সম্পর্কে আমি তোমাদের টিকা লিখে দিয়েছি এবং বিস্তারিত আমি বলেছি যে যারা 95 মার্কস অ্যাচিভ করতে চাও তাদের কিন্তু ওই প্রশ্নগুলো পড়তেই হবে, অর্থাৎ ওই ধরনের প্রশ্নের উত্তর যদি আমরা একটু বিস্তারিত সুন্দরভাবে না লিখি তাহলে কিন্তু আমাদের নম্বর দেবে না এক্সামিনার, অর্থাৎ এক্সামিনারের দায়িত্ব নম্বর দেওয়া আর আমাদের দায়িত্ব নাম্বারটাকে কেড়ে নেওয়া এক্সামিনারের কাছ থেকে। তাই আমি বলবো যে আমরা সুন্দরভাবে সেগুলো লিখবো। এই হুমায়ুনের আমলে দিন পানাহ শহরটি বানানো শুরু হয়েছিল। আফগান শাসক শের শাহ সাসারাম এবং দিল্লিতে কয়েকটি সৌধ বানিয়েছিলেন। সাসারামে তার নিজের জন্য বানানো সৌধ সমাধিসৌধ যেন তাজমহলের পরিপূরক, এটা কিন্তু তাজমহলের পরিপূরক, তাজমহল যেরকম দেখতে তারই পরিপূরক এটা কিন্তু দেখতে। তাহলে শেরশাহের সমাধিসৌধ সাসারাম, অর্থাৎ শেরশাহের সমাধিসৌধ সাসারামে, অর্থাৎ বিহারে, হ্যাঁ এটা বর্তমান বিহারে। আর সুলতান ইলতুৎমিশের সমাধিসৌধ কুতুব চত্বর দিল্লি, এটা দিল্লিতে, এটা কিন্তু কোথায়, বিহারে। তো এই চিত্রগুলো সম্পর্কে আমাদের তো জানতে হবে, কুতুব মিনার আর আলাই আলাই দরওয়াজা আর কুতুব সমাধিসৌধ, কুতুব ইলতুৎমিশের সমাধিসৌধ আর শেরশাহের সমাধিসৌধ। এবার চলে আসবো আমরা পরের পাতাতে। পরের পাতাতে এসে দেখো মুঘল স্থাপত্যের প্রসার শুরু হয় সম্রাট আকবরের আমল থেকে। আর ভারতে মুঘল শাসনের প্রসার এবং স্থাপত্য বানানোর কাজে আকবর একসঙ্গে ছিলেন, অর্থাৎ দুর্গ শহর প্রাসাদ বানানো আকবর মনোযোগী ছিলেন। এতে একদিকে সাম্রাজ্য অর্থাৎ সাম্রাজ্য সুরক্ষিত হয়েছিল, অন্যদিকে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। তাহলে কি হয়, এই স্থাপত্য শিল্পের বিকাশটা ঘটে আর তার আগ্রা দুর্গ তার অন্যতম উদাহরণ। আজমির, লাহোর, কাশ্মীর, এলাহাবাদ প্রভৃতি স্থানে দুর্গ মানে হচ্ছে যেটাকে গড় বলা হয়, গুলির আকারের গুলিও আকবরের সময় তৈরি করা হয়েছিল, অর্থাৎ গুলিকে এটা কিন্তু সেই দুর্গ বা গড়। এই গুজরাট জয়ের স্মৃতিতে আকবর বানিয়েছিলেন বুলন্দ দরওয়াজা। ফতেপুর স্বীকৃতি তার প্রাসাদ, মসজিদ, মহল, দরবার আকবর স্থাপত্য শিল্পের নমুনা। এই ফতেপুর স্বীকৃতি কিন্তু এইগুলো রয়েছে। আবার রয়েছে ফতেহ মানে জয়। জয়ী সম্রাট হিসাবে আকবর ধ্বংস করেননি, বরং উদার মন এবং সৌন্দর্যবাদ নিয়ে তার তৈরি ফতেপুর সিক্রি ভারতের নানা প্রদেশে স্থাপত্য শিল্পে মিশিয়ে গেছে স্বীকৃতি। আকবর যে সমস্ত ভারত সম্রাট কোনো বিশেষ ধর্ম বা জাতি বা অঞ্চলের শাসক নন, তারাও তারই নমুনাই ফতেপুর সিক্রি। তাহলে আমরা এই ফতেপুর সিক্রি আমরা এটা কিন্তু চিত্র দেখেই বুঝতে পারি, আমরা না গেলে বুঝতে পারবো না, তবে আমরা চিত্রের মধ্যে যেটুকু দেখে বুঝতে পারছি, এই চিত্রগুলো কিন্তু আমাদের সকলের জানা। এবার চলে আসবো যে জাহাঙ্গীরের সময়ে বাগান বানানোর উদ্যোগ কিন্তু আবার শুরু হয়, অর্থাৎ সেই আকবরের শুরু হয়েছিল, বাবরের শুরু হয়েছিল, আবার সেই জাহাঙ্গীরের সময়ে কিন্তু আবার শুরু হয়েছিল। আগ্রায়, কাশ্মীরে কি বানানো হলো, দেখো জাহাঙ্গীরের আমলে এই জাহাঙ্গীরের সময় বাগান উদ্যানের উদ্যোগ কিন্তু আবার শুরু হয়। আগ্রায়, কাশ্মীরে বানানো বাগানগুলির কথা সম্রাট জাহাঙ্গীর লিখেছেন তার এই আত্মজীবনী তুজুক-ই জাহাঙ্গীর বইতে। এই সময় শ্বেতপাথরের রত্ন বসিয়ে এইরকম কারুকার্য করার চল কিন্তু দেখা যায়, তাকে এই পিয়েত্রা দুরা বলে। এটা কিন্তু পিয়েত্রা দুরা, জাহাঙ্গীর এই লিখিত বইটির নাম কি, এটা কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট। এই জাহাঙ্গীরের সময় বানানো তো ইতি মাদ উদ দৌলার সমাধি সৌধ পিয়েত্রা দুরা কারুকার্যের ব্যবহার দেখা যায়। তাহলে এই পিয়েত্রা দুরাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটাও কিন্তু তোমাদের সামনে শেয়ার করেছি। দেখো এই পিয়েত্রা দুর্গের কারুকার্য দেখো, এই চার কোণা, এখানে একটা বাগান, চারিদিকে বাগান, মাঝখানে একটা জলের ফোয়ারা, এটা এই পিয়েত্রা দুর্গ। হ্যাঁ, পিয়েত্রা দুর্গ নয়, পিয়েত্রা দুরা। তাহলে এই পিয়েত্রা দুরার কারুকার্য দেখে আমরা চিত্রটা সম্পর্কে বুঝতে পারছি যে পিয়েত্রা দুরাটা কেমন। আর এটি মুঘল স্থাপত্যের চাহারবাগ। এই চাহারবাগের চিত্রটা অত ভালো বোঝা যাচ্ছে না, এবং খোদাই করা কারুকার্য আর শ্বেত পাথরের জমি। তাহলে দেখো তখন কিন্তু শ্বেত পাথর, অর্থাৎ শ্বেত পাথর মানে কি, সাদা রঙের মার্বেল পাথর, যেটা দিয়ে তাজমহল তৈরি হয়েছিল। এটা কিন্তু আমরা এই চিত্রগুলো লক্ষ্য করলেই বুঝতে পারি যে তখনকার শিল্প কারুকার্যটা, অর্থাৎ স্থাপত্য কারুকার্য শিল্প কত উন্নত ছিল। এখনো উন্নত, কিন্তু তখন কিন্তু আরো বেশি উন্নত ছিল। তাই দেখো, অর্থাৎ তখন যন্ত্রাংশের ব্যবহারটা তেমন বেশি ছিল না, তা সত্ত্বেও বলা যাবে যে তারা কিন্তু এই শিল্প স্থাপত্যটাকে কিন্তু ধরে রেখেছিল। এবার আসবো যে মুঘল স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ উদাহরণ তাজমহলটাকে আমরা দেখলেই বুঝতে পারি। তাজমহল একটা টিকা টাইপ আসতে পারে, সম্রাট শাহজাহানের সময়ে বানানো এই
স্মৃতিসৌধটি একটা আশ্চর্য, অর্থাৎ পৃথিবীর সপ্তম আশ্চর্যের জিনিস। সেটি পাথরের ব্যবহার, কারুকার্য, শিল্পরীতির দিক থেকে তাজমহলের তুলনা নেই, অর্থাৎ পৃথিবীর মধ্যে এইরকম জিনিস আর দ্বিতীয়টি নেই। তার পাশাপাশি লালকেল্লা, লালকেল্লা, তার পাশে জামি মসজিদ বা আগ্রা দুর্গের ভিতরে মতি মসজিদের প্রভৃতি শাহজাহানের সময় স্থাপত্য শিল্পের উন্নয়নের সাক্ষী। অর্থাৎ শাহজাহানের সময় যে এই স্থাপত্য শিল্পগুলো তৈরি হয়েছিল, অর্থাৎ শাহজাহানের পত্নী মুমতাজ মহলের নাম অনুসারে এই তাজমহল কিন্তু তৈরি হয়েছিল। এই তাজমহল টিকা টাইপ কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করেছি, এটা কিন্তু আসবে। তাহলে এই তাজমহলটা কোথায় অবস্থিত? আগ্রার তাজমহল। তাহলে আমরা জানি যে আগ্রার তাজমহলকে, অর্থাৎ যমুনা নদীর ধারে গেলে এই যে নদী প্রবাহিত হয়েছে তারই পাশে কিন্তু তাজমহল, একটা সাদা মার্বেল পাথরের তৈরি। জ্যোৎস্নার রাতে যদি তোমরা তাজমহলকে দেখো তাহলে কিন্তু চোখ ফেরাতে পারবে না। অর্থাৎ তাজমহল দেখতে এতটাই সুন্দর, যেটা নাকি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা জিনিস। এর বাইরে কোনো কিছু আর নেই, এর বাইরে আর কোনো রকম ভাবে এরকম জিনিস আর তৈরি হয়নি পৃথিবীতে। তাই এটা কিন্তু আশ্চর্য জিনিস। ঔরঙ্গজেবের শাসনকালে সাম্রাজ্যে, অর্থাৎ সাম্রাজ্যের মধ্যে নানান বিদ্রোহ দেখা দেয়। আর এই বিদ্রোহের ফলে সেই সব সামলাতে জেরবার বাদশাহ স্থাপত্য বানানোর দিকে মন দিতে পারেননি। অর্থাৎ সমস্ত সম্রাট, এই মুঘল সম্রাটটা, অর্থাৎ এই যে 6 জন মুঘল সম্রাট, আমরা এর মাধ্যমে যে একটা পড়েছি যে বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এই কথাটা কিন্তু আমরা পড়েছি। তো দেখো আমরা যদি এরকম লিখি না, একটা চিত্রের মধ্যে দিয়ে যদি আমরা এরকম লিখে দিই যে এই যে বাবার বাবার হলো আবার আবার জ্বর সারিল সারিল ঔষধে। এবার দেখো এই বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, ওইটা একটা চিত্রটা বাইরে চলে গেছে, এটা আমি একটু মুছে নিয়ে আর একটু সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করি, সবচেয়ে সুন্দর হবে। তবে মুছে নিলে পরে সবচেয়ে সুন্দর হবে, কারণ কি বোর্ডটা ক্লিন হলে পরে সুন্দর তোমরা বুঝতে পারবে। দেখো আমি একটু ভালো করে বোঝাই, দেখো এইখান থেকে শুরু করি, তাহলে কিন্তু সবচেয়ে সুন্দর হবে। দেখো এই বাবার হলো আবার আবার এইটুকু থাকুক, জ্বর জ্বর সারিল সারিল সারিলটা দন্ত সহায়কার, সারিল ঔষধে। দেখো এই বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, এই সারিল দন্তস্বটা হবে, তারপর শাহজাহান হয়। তাহলে দেখো আমরা একটা বলি যে এই বাবার একটা, হলো একটা, আবার একটা, জ্বর একটা, সারিল একটা, ঔষধে একটা। এই দেখো 6টা পার্ট আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে কি 1 নম্বর পার্টে, যেটা 1 নম্বর বাবর, হ্যাঁ ব্যাকার বড় বাবর। 2 নম্বর, এটা 1 নম্বর পার্ট। 2 নম্বর পার্টে হলো হুমায়ুন, হুমায়ুন, হুমায়ুন। আবার বাবার হলো, তাহলে হুমায়ুন হলো, বাবার হলো বাবর, হলো হুমায়ুন, আবার আকবর। 3 নম্বর আকবর, আকবর। 4 নম্বর হলো জ্বর জাহাঙ্গীর, জাহাঙ্গীর। আর সারিল শাহজাহান, 5 নম্বর সারিল শাহজাহান, শাহজাহান। আর 6 নম্বর পার্ট হচ্ছে 6 নম্বর পার্ট হচ্ছে ঔষধে, ঔরঙ্গজেব, ঔরঙ্গজেব। তাহলে দেখো আমরা এই কটা একটা লাইনের মধ্যে থেকে কিন্তু এই বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে প্রত্যেকটা মুঘল সম্রাট কে কার পরে এসেছিল, তাহলে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এটা প্রথম বাবর, আর এটা হচ্ছে ঔরঙ্গজেব, অর্থাৎ শেষ মুঘল সম্রাট, প্রথম মুঘল সম্রাট। তাতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে এই বাবর। এই বাবর হলো কে না, এই বাবর হলো ওমর শেখ মির্জার পুত্র হলেন এই বাবর। তাহলে আমরা বাবর পেয়ে গেলাম, আর ঔষধ ঔরঙ্গজেব পেয়ে গেলাম। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু মনে রাখবে। এই ছোট্টবেলা থেকে যদি আমরা, অর্থাৎ 7 থেকে যদি আমরা এটাকে মনে রাখি, তাহলে কিন্তু খুব সুবিধাই হবে, অর্থাৎ মুঘল সম্রাটগুলোকে জানা যাবে। এবার চলে আসবো আমরা কোথায় আবার পড়াশোনার মধ্যে। পড়াশোনার মধ্যে দেখব এইটুকু চলে এসেছি যে এটুকু চলে এসেছি, আমরা তাজমহল পড়েছি বানানোর দিকে। তার ঔরঙ্গজেবের সময় লালকেল্লার ভিতরে মসজিদ বানানো হয়। দাক্ষিণাত্য ঔরঙ্গজেববাদ বা বেগমের স্মৃতিতে নির্মিত বিবিকা মাকবারা এই সময়ে বিখ্যাত স্থাপত্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই মুঘল স্থাপত্য রীতির প্রভাব ঘটে গোটা দেশ জুড়েই লক্ষ্য করা যায়, অর্থাৎ খ্রিস্টীয় অষ্টাদশ শতকের অনেক আঞ্চলিক স্থাপত্য শিল্পেই সেই ছাপ স্পষ্ট। এবার আসবো আমরা
কোথায়, অর্থাৎ আঞ্চলিক কিছু স্থাপত্য। দেখো ওই আঞ্চলিক স্থাপত্যর মধ্যে দেখো সুলতানি এবং মুঘল যুগে ভারতের নানা অঞ্চলে এই স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল। এই আঞ্চলিক স্থাপত্য অর্থাৎ শিল্পগুলির মধ্যে গুজরাট, বাংলা এবং দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্প বিখ্যাত। এই গুজরাটের স্থাপত্য শিল্প সংস্কৃতির মিলমিশের নিদর্শন। এতে ইসলামীয়, হিন্দু ও জৈন নির্মাণ শৈলীর স্পষ্ট ছাপ দেখা যায়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমেদাবাদের কি জামি মসজিদ, এটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু পড়বে। তারপরে আসবো আমরা দক্ষিণ ভারতের স্থাপত্যের প্রধান দিক কি। এই দক্ষিণ ভারতের স্থাপত্যের প্রধান দিক হলো একাধিক দুর্গ শহর। গুলবাদ দুর্গ 1318 এর মধ্যে অন্যতম। আর বিদরের দুর্গ এবং প্রাসাদগুলিতে ইরানি ধাঁচের দেওয়ালগুলি চিত্র লক্ষ্য করা যায়, যদিও এদের অধিকাংশই এখন ভেঙে গেছে। তবে পালিশ করা চুনের দেওয়াল, সোনালী লাল এবং নীল রং এর অপূর্ব সব খোদাই কার্য এখনো কিন্তু বর্তমান। তো আমাদের মুখে বলে তো সেইগুলো তো ভালো করে বোঝা যায় না। তো আমরা অবশ্যই বড় হলে অবশ্যই সেখানে যাব, অর্থাৎ যে গিয়ে সেই চিত্রগুলো আমরা দেখব, অর্থাৎ সেই গুহা নির্মিত মন্দির মসজিদ যেগুলোই আমরা পড়ছি ইতিহাসে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আর ইতিহাসের যেগুলো আছে এগুলো সবই সত্যি, কারণ ইতিহাস মানে ঘটে যাওয়া ঘটনাগুলোকে বইতে লিপিবদ্ধ করা, এবং সেই লিপিবদ্ধ জিনিসগুলো পড়েই কিন্তু আমরা এই সম্পর্কে জানতে পারি। এবার চলে আসবো যে আহমেদনগরের চাঁদ বিবির প্রাসাদ। এটি টিলার উপরে আটকানো 8 কোণা ভিত্তির উপরে নির্মিত। বিজাপুরে মোহাম্মদ আদিল শাহ 1627 থেকে 56 নির্মিত গোল গম্বুজ একটি সুন্দর স্থাপত্য কার্য। এর গম্বুজটি ভারতের সবচেয়ে বড় গম্বুজ, অর্থাৎ এই গম্বুজ গোল গম্বুজ সবচেয়ে বড় গম্বুজ। কুতুব শাহী আমলের হায়দ্রাবাদের চারমিনার 1591 খ্রিস্টাব্দ আঞ্চলিক স্থাপত্যের চমৎকার নিদর্শন। এটা কিন্তু আমরা পড়ব। এই যে গোল গম্বুজের চিত্র, এই আঞ্চলিক স্থাপত্য, এটা কিন্তু ভারতের সবচেয়ে বড় গম্বুজ, এটা কিন্তু আমরা এখান থেকে লিপিবদ্ধ করে নিলাম। এবার চলে আসবো দেখো এখানে একটা চিত্রের মধ্যে দিয়েছে মতি মসজিদ, লালকেল্লা দিল্লি সম্রাট, লালকেল্লা দিল্লি। আর সম্রাট ঔরঙ্গজেবের ব্যক্তিগত প্রার্থনার জন্য এই মসজিদটি বানানো হয়েছিল। কি না, এই যে মতি মসজিদ, লালকেল্লা দিল্লি, তাহলে এটা কিন্তু আমরা পড়বো। এবার চলে আসবো আমরা চারমিনার। চারমিনার হায়দ্রাবাদ। এই চারমিনার আমরা এই চিত্রটা অনেক পুজো পার্বণের সময় কিন্তু দেখি, এই চারমিনারের চিত্রটা, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটাও কিন্তু একটু চিত্রটা সম্পর্কে একটু ধারণা লাভ করবে। তারপরে চলে আসবো আমরা এই গোল গম্বুজ। দেখেছো গম্বুজ, এই যে আমরা যে গম্বুজ পড়েছি সেই গম্বুজ, আর এই যে খিলান, এইটা হচ্ছে সেই গম্বুজ, গোল গম্বুজ, গুম্বদ যেটাকে বলে, বিজাপুরে অবস্থিত। এই যে এটার ভারসাম্য দেখো, এর টোটাল ভারসাম্যটা একটা ব্যালেন্সের মধ্যে রয়েছে, মাঝখানে এর কিন্তু ব্যালেন্সটা পড়েনি, এর টোটাল চাপটা কিন্তু চারিদিকে পড়েছে, অর্থাৎ এটা তৈরি হয়েছে চারিদিকে চাপটাকে সঠিকভাবে রাখার জন্য। সরি। আর এর ভেতরে যে প্রার্থনা সভা থাকবে সেখানে কিন্তু আওয়াজটা প্রতিফলিত হবে সুন্দরভাবে, এই কারণের জন্য এটা তৈরি করা, এরকম ভাবে তৈরি করা হয়। এটা কিন্তু একটা স্থাপত্য পাথরের তৈরি। আর এই যে খিলান, এই যে অংশটা, এটাকে খিলান বলবো। এই দেখো খিলান এখানেও আছে, এখানেও আছে, এই জায়গায় এগুলো সব খিলান। অর্থাৎ এই টোটাল অ্যামাউন্ট অফ বিল্ডিং, এই যে স্থাপত্য শিল্পের এর ভারসাম্যটা বুঝতেই পারছো, পাথর মানে কত ভারী, সেই ভারটাকে সামলাচ্ছে কিন্তু এই খিলানগুলো। তাহলে দেখো প্রত্যেকটাতেই খিলান ভারসাম্য রক্ষা করছে, এর ব্যালেন্সটা এর উপরে পড়ছে, এর ব্যালেন্সটা এর উপরে পড়ছে, অর্থাৎ টোটালটা কিন্তু ব্যালেন্সটা সরাসরি না পড়ে এই পিলারগুলোর উপরে পড়ছে। এই পিলারগুলো দেখো প্রত্যেকটাই, দেখো এর ভারসাম্যটা এদিকে, এর ভারসাম্যটা এদিকে, সমস্ত উঠে গেছে, সমস্ত ভারটা মাঝখানে না পড়ে এর উপরে পড়ছে, অর্থাৎ সেই পিলারটাকে আরো শক্তপোক্ত করে রাখা হচ্ছে। তাহলে আমরা এই গম্বুজ বিজাপুরে এটা কিন্তু পড়বো, এর সম্পর্কে কিন্তু আমরা টিকাটাই লিখেছি, প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করব। এর সাথে আমরা চলে যাব পরের পাতাতে, একটুখানি আছে আর একটুখানি আলোচনা করে দিলেই কিন্তু এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, অর্থাৎ এই পার্টটা শেষ হয়ে যাবে। আর একটা পার্ট না হলে কিন্তু আমরা এটা শেষ করতে পারবো না। তাই এখানে দেখো একটুখানি বিজাপুরের রাজধানী হাম্পি সমেত বহু জায়গাতে মন্দির এবং ইমারতগুলি দেখা যায় হিন্দু ও ইসলামীয় স্থাপত্য রীতির মেলমেশ, অর্থাৎ মেলামেশা। তো কল্পনা শক্তি, কারুকার্য এবং শৈলীর দিক দিয়ে এগুলো কিন্তু অতুলনীয়। এইটুকুই কিন্তু পড়বো। এর পরের পার্টটা কিন্তু, অর্থাৎ 5 নম্বর পার্টটা
পড়বো, কিন্তু পরের ভিডিওতে এই পার্টটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। এখান থেকে সম্ভাব্য প্রশ্নগুলো তো উত্তর সময় তোমাদের সামনে শেয়ার করবো। এবার চলে আসবো আমরা সেই প্রশ্নগুলোতে, যে আকাঙ্ক্ষিত প্রশ্নগুলোর জন্য কিন্তু অর্থাৎ আমরা ভিডিওটি তৈরি করছি, সেই আকাঙ্ক্ষিত প্রশ্নগুলো আজকে তোমাদের সামনে শেয়ার করব। এখানে শেয়ার করার সাথে সাথে কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নেবে। স্ক্রিনশট তুলে নিলেই কিন্তু প্রশ্নগুলোর উত্তরটা সঠিকভাবে পাওয়া যাবে। স্ক্রিনশট তুলে নাও। 1 নম্বর কোশ্চেন দেখো, আমি এখানে কোশ্চেনগুলো শেয়ার করবো যে অর্থাৎ কোন সময়ে উত্তর ভারতের দিল্লি সুলতানি শাসন শুরু হয়েছিল, অর্থাৎ খ্রিস্ট 13দশ শতক। 2 নম্বর প্রশ্নটি, ইসলামীয় স্থাপত্য শিল্পেও ভারতে সুলতানির আগে এসেছিল, তা আমরা কি থেকে জানতে পারি? অর্থাৎ দিল্লিতে সুলতানির আগেকার তৈরি মসজিদ ভাঙা অংশের খোঁজ পাওয়া যায় গুজরাটে, তাই দেখে কিন্তু এটা প্রমাণিত হয়। 3 নম্বর কোশ্চেন দেখো, ইসলামীয় স্থাপত্যের বা স্থাপত্য শিল্পের প্রধান বৈশিষ্ট্য কি? খিলান এবং গম্বুজ। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু তোমরা সবাই পড়বে। পরের পাতায় চলে যাব। পরের পাতায় গিয়েও কিন্তু একটা স্ক্রিনশট তুলে নেবো। স্ক্রিনশট তুলে নিলে কিন্তু পড়তে সুবিধা হবে, তাই স্ক্রিনশটটা তুলে নাও। দেখো এই যে এখান থেকে স্ক্রিনশট তুলে নাও। হ্যাঁ, স্ক্রিনশট তুলে নিয়েছো। এবার দেখো যে কোন কোন শিল্পের ধারণা মানে শিল্প ধারার মিলনে ইন্দো ইসলামীয় শিল্পরীতি তৈরি হয়েছিল। দেখো কোন শিল্প? ভারতীয় ইসলামীয় শিল্প ধারার মিলনে কিন্তু ইন্দো ইসলামীয় শিল্পরীতি তৈরি হয়েছিল। 5 নম্বর কোশ্চেন দেখো, যে সুলতানরা কে সৌধ ও মিনার বানাতো, অর্থাৎ মানে সুলতানরা তাদের এই নিকট আত্মীয় কেন এটা কেন হবে সৌধ ও খিলান বানাতো? কারণ কি, এই সুলতানরা তাদের নিকট আত্মীয় এবং অভিজাতরা মারা গেলে তাদের স্মৃতির উদ্দেশ্যে কিন্তু সৌধ বা খিলান বানাতো। এবার দেখো যে 6 নম্বর কোশ্চেন দেখো, কুয়াত-ই-ইসলাম মসজিদ কে বানিয়েছিল? অর্থাৎ কুতুবউদ্দিন আইবক এটা বানিয়েছিল। 7 নম্বর কোশ্চেন দেখো, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? কাদের মধ্যে হয়েছিল? তরাইনের দ্বিতীয় যুদ্ধ আমি বলেছি যে একটুখানি যারা কিন্তু 95 অ্যাচিভ করতে চাও তারা কিন্তু পড়তেই হবে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1192 সালে ঘটেছে মোহাম্মদ ঘুরির সাথে পৃথ্বীরাজ চৌহানের মধ্যে হয়েছিল। যুদ্ধে চৌহানের পরাজয় ঘটে। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে আমরা পড়বো যে কোনটা, তারপরে এটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে এগুলো তোমাদের সামনে শেয়ার করে দেবো। হ্যাঁ, এই শেয়ার করার সাথে সাথেই কিন্তু কোশ্চেনগুলো কিন্তু 100% হয়ে যাবে, তাই দেখো তোমরা শেয়ার করে নাও। দেখো আলাই দারওয়াজা কোন সুলতানের আমলে তৈরি হয়েছিল? এটি কোন পাথরে তৈরি? আমি বলেছি বিস্তারিত লিখতেই হবে, অর্থাৎ সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয়েছিল, এটি লাল পাথরে তৈরি। 9 নম্বর কোশ্চেন দেখো, যে সুলতানি শাসনের প্রধান প্রতীকটি কি ছিল? অর্থাৎ কুতুব মিনার। এই কুতুব মিনার আমরা পড়েছি, দেখেছি, চিত্রটা সম্পর্কে আমাদের কিন্তু জ্ঞান আছে। 10 নম্বর কোশ্চেন দেখো, কোন মসজিদের খিলানকে কুতুব মিনার বলা হয়? দেখো এই ওয়াত উল ইসলাম মসজিদের খিলানকেই বলা হয় কুতুব মিনার। এটা কিন্তু আমাদের সবার জানা নাও থাকতে পারে, কিন্তু জেনে নাও। কোন মসজিদ হিন্দু, জৈন এবং ইসলামীয় স্থাপত্যের নজর কাড়বে, অর্থাৎ কাড়ে? তাহলে ওয়াত-ই-ইসলাম মসজিদ। এটা গেল। গম্বুজ কি? দেখো এই গম্বুজ সম্পর্কে একটু বলতে গেলে আমাদের একটু লিখতেই হয় যে টিকাটায় যদি গম্বুজ আসে তাহলে আমরা কিভাবে লিখব। কারণ কি, এই গম্বুজের ইংরাজি নাম হলো ডম। এটি একটি গোলাকার ছাদ যা মসজিদ বা মন্দিরের বা অন্যান্য ভবনের উপরে দেখা যায়, আর এটা কিন্তু তার ভারসাম্যটাকে চারিদিকে কিন্তু ভাগ করে দেয়, অর্থাৎ দেয়ালগুলোর উপরেই ভারসাম্যটাকে রেখে দেয়। এবার আসবো আমরা খিলান। এই খিলানটা কি? দেখো খিলান এটা হয়তো টিকাটাইকে আসতে হলে, খিলানের ইংরাজি নাম হচ্ছে আর্চ। আমরা ওই যে পরীক্ষায় ফিজিক্যাল এডুকেশনে আর্চ ব্যায়ামটা করি না, অর্থাৎ মাজাটা বেঁকি উল্টো দিকে, মানে কিরকম ভাবে সেটা হয়, এই যে এরকম ভাবে আর্চ হয় না, এই যে এরকম ভাবে আমরা এই যে মানুষটি এটা কি হয়, আমরা সোজা মানুষটি কি হয় এইভাবে আর্চিং করি, তাহলে এইভাবে করে আবার এদিকে চলে আসি, এটাকে আমরা আর্চিং বলবো। হ্যাঁ, তো আর্চিং ব্যাপারটা বুঝলাম। সরি। যা দুটি স্তম্ভের উপরে বা দুটি দেয়ালের মধ্যে বিস্তৃত থাকে এবং উপর থেকে ভার বহন করতে সাহায্য করে, এটা কিন্তু আমি চিত্রের মধ্যে দেখিয়েছি। তাও আরেকবার দেখিয়ে দিই যে এই যে আর্চ, এই আর্চটা দেখো, এই যেখানে যদি আর্চটা এরকম হয়, যে এই আর্চটা যদি এরকম হয়, এই যে এটা ঘরের কিন্তু এই জায়গা থেকে আর্চিংটা হয় কিরকম, এই যে এই পার্টটা এই আর্চিং। তাহলে আমাদের এই ঘরের এই যে ভারসাম্যটা রক্ষা করবে এই দেয়ালের উপরে, এটা কিন্তু আর্চিং বলা হয়, বা এটাকেই খিলান বলা হয়। তাহলে আমরা খিলান পড়ে ফেলেছি। সবেরও দুটি দেয়ালের মধ্যে বিস্তৃত থাকে এবং ওপর থেকে ভার বহন করতে এটি সাহায্য করে, এটা কিন্তু খিলান আমরা পড়ে ফেললাম।
চলে যাবো আমরা পরের পাতায়। পরের পাতায় আরো কতগুলো কোশ্চেন আছে। দেখো এই কোশ্চেনগুলো কিন্তু শেয়ার করব। শেয়ার করে নিলে কিন্তু সুবিধা হবে। আচ্ছা স্ক্রিনশট তুলে নাও একটা তোমরা। হ্যাঁ স্ক্রিনশট তুলে নিয়েছো। হ্যাঁ এগুলো শেয়ার করি। দেখো যে কুতুব মিনার বা আলাই দরওজা কোথায় অবস্থিত? এটা দিল্লিতে অবস্থিত। তারপরে কোশ্চেন দেখো 15 নম্বর কোশ্চেন, কোন মুঘল সম্রাটের বাগান তৈরির শখ ছিল? অর্থাৎ সম্রাট বাবরের, অর্থাৎ মুঘল সম্রাট বাবরের। বাবরটা কি আমরা পড়েছি। এইবার দেখো বাবর সম্পর্কে, অর্থাৎ বাবর কে যদি এরকম দেখা যায়, বাবর ছিলেন প্রথম মুঘল সম্রাট, অর্থাৎ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। তিনি 1483 সালে বর্তমান উজবেকিস্তানে জন্মগ্রহণ করেন। আর বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা। এইগুলো লেখার কারণই হচ্ছে যে যারা 95 অ্যাচিভ করতে চায় তাদের জন্যই কিন্তু এটা পড়বে। চাহারবাগ কি? এটা যে টিকা টাইপ আসতে পারে, যে প্রথম মোগল সম্রাট বাবরের বাগান তৈরির খুব শখ ছিল। 4 ভাগে ভাগ করা একরকম সাজানো বাগান মুঘল আমলে বানানো হতো। তাকেই বলা হতো চাহারবাগ। চাহারবাগ তাকে বলা হতো চাহারবাগ। এই চাহারবাগ বা চারবাগ একটি ভারতীয় ও ফরাসি শিল্পীর নকশায় তৈরি। এটি ভারতের লখনৌ শহরে অবস্থিত। উদাহরণ তাজমহল। এই তাজমহলের সামনে কিন্তু এই চাহারবাগ, অর্থাৎ এই জলাশয়টাকে 4টে ভাগে ভাগ করে, মাঝখানে ফোয়ারা, চারিদিকে কিন্তু 4টে ভাগ এবং বাগান, এটা কিন্তু এই তাজমহলে কিন্তু দেখা যায়। 18 নম্বর কোশ্চেনে দেখো তাজমহলের পূর্বসূরি সৌধ কোনটি? অর্থাৎ শেরশাহের তৈরি করা সাসারামের তৈরি সৌধ। 19 নম্বর কোশ্চেন, কোন মুঘল সম্রাটের আমল থেকে মুঘল স্থাপত্য শিল্পের প্রসার ঘটে? অর্থাৎ আকবরের সময় থেকে। এটাই আকবরের সময় থেকে, এটার উত্তর। হ্যাঁ এবার চলে আসবো আমরা পরে। এই পরেও কিন্তু এটা শেয়ার করে নেব। হ্যাঁ শেয়ার করে নিলে পরে, অর্থাৎ স্ক্রিনশট তুলে নাও, তাহলে শেয়ার হয়ে যাবে। আচ্ছা দেখো সম্রাট আকবরের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নমুনা কি? অর্থাৎ ফতেপুর স্বীকৃতি এবং তার প্রাসাদ, মসজিদ, মহল, দরবার ইত্যাদি কিন্তু তার এই নমুনা। 21 নম্বর কোশ্চেন দেখো যে তুজুক কি জাহাঙ্গীর বইটির লেখক কি? অর্থাৎ সম্রাট জাহাঙ্গীর, মুঘল সম্রাট জাহাঙ্গীর। পিয়েট্রা দুরা কি? এই পিয়েট্রা দুরা দেখো এটাও কিন্তু একটা টিকা টাইপ কোশ্চেন। এটা কিন্তু যারা ভালো স্টুডেন্ট, ভালোভাবে লিখতে চাইছে, ভালো স্টুডেন্ট সবাই, বাট যারা বলেছি 95 মার্কস অ্যাচিভ করবে তারা। অর্থাৎ চতুর্থ মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে শ্বেত পাথরের রত্ন বসিয়ে একরকম কারুকার্য করার চল ছিল বা দেখা যেত। তাকেই পিয়েট্রা বলা হতো। এই সম্রাট জাহাঙ্গীরের সময় তৈরি মতি ইতিমাদ উদ্দৌলাহ সমাধিসৌধে পিয়েট্রা দুরা কারুকার্যের ব্যবহার লক্ষ্য করা যায়। তারপর দেখো 23 নম্বর কোশ্চেন, মুঘল আমলের স্থাপত্য শিল্পের উদাহরণ কি? অর্থাৎ শ্রেষ্ঠ উদাহরণ কি? তাজমহল। তাজমহল অবস্থিত কোথায়? দেখো এটি পৃথিবীর শ্রেষ্ঠ সপ্তম আশ্চর্যের একটা জিনিস। তাজমহল কোথায় অবস্থিত বা কোন নদীর তীরে অবস্থিত? এটি উত্তরপ্রদেশের আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত। এবার যদি তাজমহল টিকা আসে তাহলে তোমরা কি লিখবে? তাজমহল হচ্ছে কি উত্তরপ্রদেশের আগ্রায় একটা যমুনা নদীর তীরে অবস্থিত শ্বেত পাথরের তৈরি একটা সৌধ, যা নাকি শাহজাহান তার পত্নী মুমতাজের স্মৃতির উদ্দেশ্যে, অর্থাৎ মুমতাজকে সে ভীষণ ভালোবাসত, তার এই সমাধিসৌধের উপরে কিন্তু এই তাজমহল, অর্থাৎ তার সমাধি কিন্তু এই তাজমহলের মধ্যেই শায়িত রয়েছে। এবার এই তাজমহল কিন্তু জ্যোৎস্না রাতে আমরা যদি তাজমহলকে দেখি, তার অপরূপ সৌন্দর্য আমাদের নজর কাড়ে, আমাদের চোখ জুড়িয়ে যায়। আর এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের জিনিস। এটাই কিন্তু তাজমহল সম্পর্কে লিখে দিলে পুরো নম্বর তোমরা পেয়ে যাবে। এটা একটা স্ক্রিনশট তুলে নাও। যে দেখো এই সুলতানি এবং মুঘল যুগে ভারতের কোন অঞ্চলে স্থাপত্য শিল্পের বিকাশ ঘটেছিল? অর্থাৎ গুজরাট, বাংলা এবং দক্ষিণ ভারতের স্থাপত্য শিল্পের প্রসার ঘটেছিল। তারপরে দেখো 27 নম্বর কোশ্চেন, দক্ষিণ ভারতের স্থাপত্যের প্রধান দিক কি ছিল? একাধিক দুর্গ শহর। 28 নম্বর কোশ্চেন দেখো যে গুলবাগ দুর্গ, অর্থাৎ গুলবাগ দুর্গ কবে তৈরি হয়? অর্থাৎ 1328 খ্রিস্টাব্দে তৈরি হয়। 29 নম্বর দেখো গোল গম্বুজ কে কবে কোথায় তৈরি করেছে? অর্থাৎ মোহাম্মদ আদিল শাহ বিজাপুরে 1627 থেকে 56 সালের মধ্যে এটা তৈরি করেছিল বা করেছিলেন। 30 নম্বর কোশ্চেন, ভারতের সবচেয়ে বড় গম্বুজ কোনটি? এতে গোল গম্বুজ। তাহলে আজকের এই আলোচ্য বিষয় ছিল কোনগুলো? না, এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো সব কোশ্চেনগুলোই কিন্তু আমি শেয়ার করেছি। আর এই শেয়ার করা কোশ্চেনগুলো তোমরা ছুটির ফাঁকে ফাঁকে, অর্থাৎ পুজো পার্বণের মাস তো, তাই একটু ছুটির ফাঁকে ফাঁকে পড়ে নেবে। তাহলে কিন্তু এই চ্যাপ্টার থেকে আমি বলেই দিয়েছি 100% কোশ্চেন কিন্তু কমন চলে আসবে এই চ্যাপ্টার থেকে। তাই আজকে যে ভিডিওটি তোমরা দেখলে তা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো
তারা তো অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে। আর নতুন যারা সাবস্ক্রাইবার আছো হচ্ছো তারাও কিন্তু লাইক দিয়ে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর এই বন্ধুদের মধ্যে যত শেয়ার করে দেবে বন্ধুরাও জানতে পারবে আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হব আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। সামনে কিন্তু আরেকটা পার্ট দিলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।